সন্দেশখালী কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। বলা ভালো যে শেখ শাহজাহান তার সাম্রাজ্য বিস্তার করলেন, করার পরেই বেপাত্তা। রাজনৈতিক মহল তো বটেই, প্রশাসনে তোলপাড়, মানে অন্তত হওয়া তো উচিত। কিন্তু সত্যি কি প্রশাসনে তোলপাড় চলছে? আদৌ কি রাজ্যের প্রশাসন চাইছে শাহজাহানকে খুঁজে বার করতে? কেন চাইছে না? কারণ হতে পারে যে কেউটে খুঁড়তে গিয়ে ডাইনোসর বেরিয়ে পড়লো। এই শাহজাহান কি কি কাণ্ড করেছেন, কি কি কাণ্ড ঘটিয়েছেন, তারই সুলুক সন্ধানে ইডি যখন তার বাড়িতে পৌঁছচ্ছে, তখন কি পরিস্থিতির মধ্যে শাহজাহান বাহিনীর দ্বারা আক্রান্ত হতে হলো ইডি আধিকারিকদের, আপনারা দেখেছেন। এইরকম একটা পরিস্থিতিতে যখন মহামান্য কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রশাসন ভর্ৎসিত হন, তখন সত্যি সরকার মুখ লুকাবে কোথায়? আজকে মামলার শুনানি রয়েছে এবং অনেকে এমনটা মনে করছেন, সেটা রাজনৈতিক মহল এবং প্রশাসনের একটা অংশ, তারা মনে করছেন যে সম্ভবত এক্ষেত্রেও, অর্থাৎ এই শাহজাহানকে খুঁজে বার করার ক্ষেত্রেও হয়তো কোনো কেন্দ্রীয় সংস্থার তদন্তই ভবিতব্য হতে পারে। আর যদি সেটা হয় তাহলে সত্যি এবারও মুখ লুকানোর জায়গা নেই বাংলা সরকারের। গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে কি পর্যবেক্ষণ সামনে এসেছে একটু দেখাই আপনাদের শুরুতে। সিবিআই তদন্তের কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিল ইডি। সেই মামলার প্রেক্ষিতে আজ রাজ্য পুলিশকে তথা রাজ্যকে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন তোলেন যে ঘটনার দিন অর্থাৎ 5ই জানুয়ারি ঘটনা ঘটার পর ইডির অভিযোগ পাওয়ার পর একদিন লেগে গেল রাজ্য পুলিশে অর্থাৎ নেজার থানার পুলিশকে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছতে। কেন পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে তাৎক্ষণিক গিয়ে শেখ শাহজাহানের খোঁজ করলেন না, যেখানে তার বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে? কেন ইডি অফিসার বিরুদ্ধে যে ধারা দেওয়া হয়েছে এবং তারা যে অভিযোগ করেছিল তার ভিত্তিতে কেন অন্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ বা খুনের চেষ্টার অভিযোগের মামলা রুজু করা হলো না, প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছেন। পুলিশ এই মুহূর্তে তদন্তের কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে জানতে চায় আদালত, তাই রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামীকাল রাজ্যকে দিতে হবে সেই কেস ডায়েরি। পাশাপাশি শেখ শাহজাহানের আইনজীবীকেও তোপ দেখেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি প্রশ্ন করেন যে কেন শেখ শাহজাহান নিজে থেকে সারেন্ডার করছে না, আর যদি সে মামলায় যুক্ত হতে চায় তাহলে প্রপার ওয়েতে আসুক, মামলায় যুক্ত হোক, মামলা তার বক্তব্য শুনবে আদালত। আগামীকাল কেস ডায়েরি দিয়ে পুলিশ তদন্তের কোন গতি প্রকৃতির দিকে নজর বা সেক্ষেত্রে কোন দিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়টা দেখার পর আদালত কি দিক নির্দেশ করে সেটা অবশ্যই দেখার বিষয়। ক্যামেরায় সন্দীপ পালের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। গতকালে মহামান্য কলকাতা হাইকোর্টে এই পর্যবেক্ষণ সামনে এসেছে। এবার আজকে শুনানি, পুলিশ কেস ডায়েরি আজকে দেবে এবং সেই পুলিশি তদন্ত যেটা শুরু হবে এক্ষেত্রে বা হচ্ছে এখনো পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তাতে আদৌ সন্তুষ্ট হবে কি মহামান্য কলকাতা হাইকোর্ট, নাকি এক্ষেত্রেও কেন্দ্রীয় তদন্তেই ভরসা রাখবে তারা? আজকে এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যারা বিশিষ্টরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। অধ্যাপক সুকান্ত ঘোষ রয়েছেন, সুকান্তদাকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে, এবং বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায় রয়েছেন, জ্যোতিদাকেও স্বাগত জানাবো। আমি সুকান্তদার কাছে আসি। সুকান্তদা, দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক হচ্ছে পুলিশ, রাজ্য প্রশাসন, রাজ্যের পুলিশকে গতকালকে ঘটনা আমরা দেখেছি মহামান্য কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত হতে হয়েছে এবং সরাসরি পুলিশ কি করছে, নেজার থানার ভূমিকা ইত্যাদি নিয়ে প্রশ্ন উঠেছে। এক। দুই হচ্ছে যে আইনজীবী, শেখ শাহজাহানের আইনজীবী, তিনি মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়ে বলছেন যে আমার মক্কেলকে এক্ষেত্রে যুক্ত করা হোক। কিন্তু প্রশ্ন উঠছে এটা, বা মহামান্য কলকাতা হাইকোর্টও যে কথা বলছেন যে উনি কোথায়, আপনার মক্কেল কোথায়, যদি থাকেন তাহলে তাকে সারেন্ডার করতে বলুন। এখন শাহজাহানকে খুঁজে বার করায় এ রাজ্যের প্রশাসনের সত্যি সদিচ্ছা আছে কিনা প্রশ্ন সেটা নিয়ে উঠবে। এটাই কি স্বাভাবিক নয় সুকান্তদা? দেবারত শেখ শাহজাহান এমন কোনো ব্যক্তি নয়, এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষও নয়, এবং আমার মনে হয় যে সে যে ক্রাইমটা করেছে যদি তার সঙ্গে যুক্ত থাকে তাকে পুলিশ ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু ঘটনা হচ্ছে এটা তো বারবার আমরা শুনি যেটা সিবিআই তদন্তের কথা, সিবিআই বা কতটা তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে গেছে আমরা কিন্তু তার হাল হকিকত খুব ভালোভাবে জানি।
সুতরাং তাদের মানে আমার মতে যে এই যে সিবিআই ইনকোয়ারি হোক বা যেটাই হোক না কেন, সিআইডি হোক, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। তিনি নিজেই এটার পক্ষে সওয়াল করেছে, কিন্তু পুলিশের ভূমিকাটা আরো সদর্থক হওয়া প্রয়োজন আমার মনে হয় যে আরো বেশি। কারণ এই ঘটনাটা একটা বার্তা আনে, সেটা হচ্ছে যে ইডি বা সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটা আমি বলতে কোনো বাধা নেই যে তাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো জায়গায় খামতি থাকছে, এটা যেমন মেনে নিলাম, কিন্তু আমি এটাও মেনে নিতে পারলাম না যে সিবিআই বা ইডি এনকোয়ারি হলেই সে এনকোয়ারি তদন্ত সঠিকভাবে এগোচ্ছে বা মহামান্য আদালত অতীতে তাদেরকে ভৎসনা করেনি, এরও কোনো উদাহরণ কিন্তু নেই দেবারতী, যে পুরো ক্লিন চিট তুমি সিবিআই ইডিকে দিতে পারবে না। এই ক্ষেত্রে আমি দুটো জায়গা বলছি। একটা বলছি যে আঘাত আনা হয়েছে ইডির ওপরে তা ন্যাক্কারজনক, অত্যন্ত অন্যায়, পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু ঘটনা পরম্পরায় তুমি যখন বলছো যে হাইকোর্টে ভর্ৎসনা সিবিআই ইডিকেও শুনতে হচ্ছে, কিন্তু হ্যাঁ, শেখ শাহজাহান এমন কোনো বড় ব্যক্তিত্ব নয়, এটা যতটা পরিমাণ আমরা গুরুত্ব দিচ্ছি, আমার মনে হয় ওনার মক্কেল, দেখো একটা ঘটনা হচ্ছে ভারতের সংবিধান যে কোনো অভিযুক্ত বা সে যদি আসামি হয়ে থাকে তার পক্ষে সওয়াল করার জন্য নিশ্চিত তার অ্যাডভোকেট ঠিক করতেই পারে। এটারই কিন্তু নতুন কিছু নয়, এরকম বহু ঘটনা ঘটেছে, বহু ঘটনা উদাহরণ তোমাকে আমি দিতে পারি। সুতরাং এটা করতেই পারে, কিন্তু হ্যাঁ, এটা পুলিশের ভূমিকা যেরকম রয়েছে। আরেকটা যেটা মহামান্য আদালত বলেছে, যদি সিবিআই ইনকোয়ারি হয়, কিন্তু আমি খুব একটা আশার আলো দেখছি না। সিবিআই বা ইডি হোক, সেই তদন্ত তো দেখছি চলেই যাচ্ছে। সে তদন্তটা একটা দাড়ি টানা উচিত দেওয়ার। কি মনে করো? বেশ, আমি সুকান্ত আপনার বক্তব্য শুনলাম। আমি তারপরেও বলছি যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর উপরে ভরসা রাখছেন এ রাজ্যের বিরোধী যে রাজনৈতিক দলগুলো। আমি একটু শোনাতে চাইবো, আমি জ্যোতিদার কাছে আসার আগে একটু শোনাতে চাইবো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকাল একটি প্রতিক্রিয়া দিয়েছিলেন, পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার পাল্টা কুণাল ঘোষ কি বলেছেন এই বিষয়ে একটু শোনাবো। আমি তারপরে আসবো জ্যোতিদার কাছে। কি বলেছেন ওনারা, শুনুন। এটা তো খুব স্বাভাবিক, এই দাবিটা তো সকলেরই করা উচিত। যেভাবে পুলিশ এত বড় একজন অপরাধীকে আড়াল করেছে এবং তৃণমূলের সব নেতারাই বলছেন শাহজাহান কোনো অপরাধ করেনি। কালকে দেখলাম তৃণমূলের একজন মুখপাত্র বলছেন শাহজাহানের অপরাধটা কি, মানে কিছুই অপরাধ না। সেক্ষেত্রে তো তদন্ত কোনো মতেই হতে পারে না রাজ্য পুলিশের দ্বারা, এবং রাজ্য পুলিশের ব্যর্থতাও ক্রমশ প্রকাশিত হচ্ছে। অতএব সেক্ষেত্রে সিবিআই তদন্ত দাবি করাটা তো খুব অন্যায় বলে আমি মনে করি না। পুলিশ রেখেছে, মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআই কে এনআইএ কে আপনি তো দায়ী করতে পারবেন না। কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা, জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফ এর সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে, পুলিশ তুলে দেবে না, কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে। আজব কথাবার্তা, একটা এজেন্সি বলছে আর একটা এজেন্সিকে দেওয়া হোক, একটা এজেন্সি ঢুকে বলছে আর একটা এজেন্সিকে সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া হোক। তাহলে সেন্ট্রাল এজেন্সি নিজেরাই ঠিক করছে যে আর একটা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্ত করবে। কেন করবে? নিশ্চিতভাবে গোটা বিষয়টা স্টেটের আওতাভুক্ত। তাহলে যতখানি পর্যন্ত স্টেটের পুলিশের, স্টেটের প্রশাসনের তদন্তের জায়গা, সেই জায়গাটা স্টেট প্রশাসন করবে। সেই একচোখো সিবিআই এফআইআর করেছে শুভেন্দুর নামে, একই মামলায় তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়িতে সিবিআই গেছিল, আর শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে বেঁচে গেল। সেই সিবিআই নিরপেক্ষ? সেই সিবিআই তদন্ত করবে? জ্যোতিদার কাছে আসবো। জ্যোতিদা, এই যে শেখ শাহজাহান, তার বিরুদ্ধে অভিযোগ আরো অনেক রয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপে মদতের অভিযোগ রয়েছে, রোহিঙ্গাদের অনুপ্রবেশের ক্ষেত্রে একটা অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, এবং আরো বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত, যাতে দেশের সুরক্ষা বিঘ্নিত হতে পারে, এই রকমও বেশ কিছু অভিযোগ এই শাহজাহানের বিরুদ্ধে রয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই বা ইডি নয়, শুধু এনআইএ তদন্তের বিষয়টাও কিন্তু এক্ষেত্রে আলোচনায় থাকা উচিত। কিভাবে দেখছেন যেভাবে রাজ্য পুলিশ প্রশাসন বারবার ভর্ৎসিত হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট, এবং বারবার ন্যাজার থানার প্রসঙ্গ উঠেছে যে কি করলো 24 ঘন্টা ধরে একটা লোক যদি বাড়িতে থাকে, কি করলো পুলিশ প্রশাসন, কেন গেল না, কেন জানলো না? তাহলে এটাই ধরে নিতে হবে যে এই রাজ্যে যাই ঘটবে কেন্দ্রীয় তদন্তেই ভরসা রাখতে হবে। বিষয়টা হচ্ছে, দেখুন, এই যে সুকান্তদা একটু আগে কথা বলছিলেন যে মানে তিনি কেউ নন, তিনি ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি নন, সেটা সুকান্তদার কাছে হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী
এই একটা চ্যানেলে বসে অন্য চ্যানেলের নাম করাটা ঠিক না। অন্য চ্যানেলে একটা ইন্টারভিউ দিতে গিয়ে 2019 সালে বলেছিলেন যে উনি হচ্ছেন মানে শেখ শাহজাহান হচ্ছেন পপুলার লিডার, উনি নাকি মানুষকে মারাত্মক মানে করেন, মানে হেল্প করেন, এবং ওইখানে নাকি বিশাল প্রভাব প্রতিপত্তি রয়েছে, মানুষ তারপরে ভরসা করে। এটা আমার বক্তব্য না, সুকান্তদার বক্তব্য না, মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তো যার কাছে এই শেখ শাহজাহানের মতো এলিমেন্ট পপুলার লিডার, যার কাছে শেখ শাহজাহানের মতো এলিমেন্ট ইনফ্লুয়েন্সিয়াল লিডার, মানে তারা ভোটিং করায়, তো তাদেরকে যে পুলিশ ধরবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি আপনাকে কিছু তথ্য দিই যে 307 ধারা এটা কেন রুজু করা হলো না। কালকে তো মহামান্য কলকাতা হাইকোর্ট এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, যে 24 ঘন্টার ভিতরে কেন গেল না। আচ্ছা, নেজার থানা এখনো পর্যন্ত কেন তদন্ত করছে, কেন নেজার থানার কাছ থেকে তদন্তভার নিয়ে নেওয়া হলো না, এই প্রশ্নগুলো তো থাকবেই। আসলে এরা বেসিক্যালি এই যে তৃণমূল কংগ্রেসের যদি এই শাহজাহানের মতো এলিমেন্ট ধরা পড়ে তাহলে এদের ভোট বাক্স এফেক্ট করবে। এরাই মানুষের পরে জুলুম করে, এরাই মানুষকে ভোটিং রাইট থেকে আপনার ভোটিং রাইটকে কেড়ে নেয়, এই শেখ শাহজাহানের মতো এলিমেন্ট। ফলে শেখ শাহজাহানের মতো এলিমেন্টকে যদি আমি গ্রেপ্তার করি, তারা যদি আজকে জেলের ভিতরে থাকে, তাহলে তৃণমূলের ভোট বাক্স শূন্য হয়ে যাবে। মানুষ যখন ভোট দেবে তখন তো তৃণমূলের বিরুদ্ধেই ভোট দেবে, এই শেখ শাহজাহানের বিরুদ্ধেই ভোট দেবে। ফলে তৃণমূল কি চাইবে যে তাদের ভোট ব্যাংক শূন্য হয়ে যাক? কখনোই চাইবে না। এই জন্য এইসব মানে পুলিশকে ব্যবহার করা। আপনার মনে থাকবে যেখানে এই যে আপনার হরদাতে একজন তৃণমূল কাউন্সিলর খুন হলো, তৃণমূল কাউন্সিলরের নিজের স্ত্রী তিনি বলছেন, তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর খুন হলো তার স্ত্রী বলছে আমাদের এই রাজ্যের পুলিশের উপরে কোনো ভরসা নেই, আমরা সিবিআই তদন্ত চাই। আজকে ঝালদার ঘটনায় হালদাতে পুলিশ নিজে ফোন করে বলছে দলত্যাগ করো কংগ্রেসের কোনো কাউন্সিলরকে। তো সুতরাং এই যখন এ রাজ্যে আবার পুলিশ ডাকে হচ্ছে আপনার ওই যে আনারুল না আনারস এদের মতো লোক। তো সুতরাং যেখানে পুলিশের পরে কারোরই ভরসা নেই, খোদ তৃণমূল নেতাদেরই ভরসা নেই, এখানে দাঁড়িয়ে আপনার এই যে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করবে, এটা তো অবশ্যম্ভাবী। আপনারা আশা করেন কি করে? এটা তো আনএক্সপেক্টেড। বেশ, আমি এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের এই বিষয়টা দাঁড়িয়ে রয়েছে। গতকাল আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, এবং তিনিও যে কথা বলছেন এখানে যে কি করে বা কেন এখানে প্রশাসনের ওপর বা পুলিশি তদন্তের ওপর ভরসা রাখবো বলুন তো। একটা এমন কোনো জায়গা দেখান বা এমন একটা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে তুলে আনুন যাতে প্রশাসনের উপর ভরসা রাখা যায়। ডিজি পরিবর্তন হলো, কিন্তু তারপরেও অবস্থা যে তিমিরে সেই তিমিরেই। যে অভিযোগ এটাও উঠছে অল্প অপরাধে বা সামান্য কোনো ঘটনাতেই বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়ে যাচ্ছে, পুলিশ সেক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিচ্ছে। কিন্তু এত বড় একটা ঘটনা, শেখ শাহজাহান এত বড় অপরাধ করে কোথায় চলে গেলেন, কেন তার কোনো হদিশ নেই, কেন প্রশাসন এখনো পর্যন্ত শাহজাহানকে খুঁজে পাচ্ছে না? প্রতিক্রিয়া দেখাবো আপনাদের সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি কুণাল ঘোষের, কি বলছেন তারা। এ তো নতুন কিছু নয়, আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কেসের মালা ছাড়া অন্য কিছু দিতে পারেন। যাকে ধরার যে কথা, সেই শেখ শাহজাহানকে না ধরে আমাদের উপরে বিজেপি কর্মীদের উপরে মামলা দেওয়া হচ্ছে, 144 ধারা মামলার দেওয়া হচ্ছে। 144 ধারা আগের দিন ছিল না কেন? সুকান্ত মজুমদার যাবে, বিজেপি যাবে বলে 144 ধারা দেওয়া হলো। হাজনামও চলছে না, প্রশাসন চলছে। আমি জামিন নেব না, পুলিশের যদি ক্ষমতা থাকে আমাকে গ্রেপ্তার করে দেয়। খুবই সঠিক কাজ করেছে। কোথাও 144 ধারা থাকলে, যেখানে একটা ঘটনা ঘটেছে এবং বিজেপি নেতাদের প্ররোচনাতেই ঘটনা ঘটেছে, এজেন্সির পক্ষপাত দুষ্ট কাজে ঘটনা ঘটেছে, সেখানে আবার আরো গন্ডগোল করতে বিজেপির যে নেতারা দলবল পাকিয়ে ওখানে গন্ডগোল করতে যাচ্ছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে, সেটাকে ডিস্টার্ব করতে চাচ্ছে। 144 ভেঙেছে তো মামলা হয়েছে, আইনের পথে চলবো। সুকান্তদার কাছে আসবো। সুকান্তদা, এটা কি সত্যি মনে হয় যে বিজেপি নেতাদের প্ররোচনাতে এত গন্ডগোল হচ্ছে? দেখো দেবারতী, আমি যেটা পরিষ্কার কুণালবাবু কি বলছে ওটা ওনার নিজের মতো করে বলছে, তবে ল উইল টেক ইট ওন কোর্স। আমার মনে হয় যে 144 ধারা যখন জারি হয় সেখানে কিন্তু কিছু নিয়ম থাকে এবং সেই নিয়মগুলো পালন করা, মানে এখানে হঠাৎ যে কোনো জায়গায় যদি অশান্তি থাকে বা সেরকম কিছু অগ্নিগর্ভ পরিস্থিতি থাকে, সেই জায়গাতে কিন্তু আমার মনে হয় যে সেটা বিরোধী দলের নেতাই হোক আর যেই হোক, একটু ভাবার প্রয়োজন রয়েছে যে মানুষকে শুধুমাত্র আমি গিয়ে তার পাশে তখনই সান্ত্বনা দিতে পারি না, কারণ পুলিশ তো রয়েছে,
পুলিশ রয়েছে এবং পুলিশের ব্যবস্থা রয়েছে। তো সেই জায়গায় গিয়ে যদি তখনই আমার বিরোধী দলনেতা বা যেই হোক না কেন সেই জায়গাটায় কি কোনো হতেই পারে প্রভোগ করতে পারেন, কিছু করতে পারেন। আর সুকান্ত মজুমদারের যে কথাটা, এটা ঠিক নয়। তিনি অধ্যাপক, তার জানা উচিত 144 ধারা ভঙ্গ করে কোনোভাবেই সেখানে যাওয়া উচিত, 1 নম্বর। আর 2 নম্বর কথাটা সেটা হচ্ছে, যেটা শেখ শাহজাহান কিন্তু আরেকটা যদি দেবরতি অ্যাড করি, সে তার জায়গায় রবিনহুড নামে পরিচিত। এটা কিন্তু হাস্যকর হতে পারে, কিন্তু আমি অন্যদিকে বলছি, যেটা জ্যোতিদা বলতে চেষ্টা করলেন, যে ওই কারণে হয়তো মমতা ব্যানার্জির কাছে কোনো খবর গেছে, কারণ রবিনহুড এবং অনেক মানুষের তুমি সে হতেই পারে, আমি বলছি সে খুনি হতে পারে, সে ডাকাত হতে পারে, তারাও তো মানে সমাজ, সেই জায়গাটা হয়তো তিনি করেছেন, সেই কারণে মমতা ব্যানার্জি বলছেন। আমি ওকে সাপোর্ট করছি না, কিন্তু আমি যতটুকু খবর পড়ে জেনেছি যে তাকে সবাই ওখানে ভাই বলে ডাকে, আর ওই প্রচুর সমাজ সেবামূলক কাজ করে। এবার সেটা তো অনেক রকম গল্পই রয়েছে, যে যারা বিভিন্ন রকমের অপরাধমূলক কাজ করে তারা থাকার চেষ্টা করে, সেটা হতে পারে। কিন্তু মমতা ব্যানার্জি এটা কি বলছে সেটা নিয়ে কিন্তু বড় ঘটনা নেই। আর সুকান্ত মজুমদার বা যে কোনো বিরোধী দল নেতা নেত্রী, তাদের কিন্তু আরো দায়বদ্ধ হওয়া উচিত এবং আইনের প্রতি সম্মান রাখা উচিত, যে আমি করব না, আমি জামিন নেব না, এইগুলো হতে পারে না। আপনাকে নিয়ম মেনে চলতে হবে। যে কোনো প্রভোকেশন, যে কোনো কিছু ওখানে হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারে, তখন তো দায়ভার যে কোনো যে এক্সিস্টিং গভর্নমেন্ট তার উপরই বর্তাবে না, দেবারতী। সুতরাং আমার এই জায়গাটা মনে হয়। বুঝতে পেরেছি। আমি জ্যোতিদার কাছে আসি। জ্যোতিদা, এর উত্তর তো চাইবই, পাশাপাশি আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে ইডি তদন্ত করছে, একে একে শঙ্কর আঢ্য, এর আগে জ্যোতিপ্রিয় মল্লিক, তার আগে বাকিবুট, এরা সবাই গারদের ওপরে চলে গেল, এত সহজেই এদেরকে নেওয়া গেল। কিন্তু শেখ শাহজাহানের অপরাধ কি এই 3 অপরাধের থেকেও অনেক বেশি, যে তাকে পালিয়ে যেতে হচ্ছে, না হলে কোনো উপায় নেই? একদমই, যে সুকান্তদা বলছিলেন না যে ওর অপরাধটা কি, এই তো বিজেপি কর্মীকে খুনের জন্য অভিযুক্ত, তিনজন বিজেপি কর্মীকে এই এলিমেন্ট, এই ক্রিমিনাল হত্যা করে এই শেখ শাহজাহান। এর বিরুদ্ধে একের পর এক খুনের অভিযোগ রয়েছে। আর তাকে মুখ্যমন্ত্রী বলছেন, যখন সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে, মুখ্যমন্ত্রী বলছেন যে এটা প্রপাগান্ডা চালাচ্ছেন আপনারা। আজকের রাজ্যের পুলিশ প্রশাসন কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন। রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিতে পারে, সেখানে তো 144। পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? ওইখানে পুলিশ কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি? কিন্তু যখন ডিএ আন্দোলনকারীরা ধর্ণায় বসতে গেল, তখন তাদেরকে বাধা দেওয়া হলো, তাদেরকে হাইকোর্টে যেতে হলো। তাহলে হাইকোর্টের কেন মনে হয়েছে যে ডিএ আন্দোলনকারীরা যেখানে বসতে চাইছে নবান্নের সামনে, সেখানে বৈধ? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য 144 ধারা লাগু হয় না, যদিও তিনি রাজভবনের সামনে বসেছিলেন। রবিনহুড শাহজাহান সম্পর্কে কি মত আপনাদের? রবিনহুড তো হবেই। এই যে খুন করবে, যে মানুষের পরে জুলুম করবে, যার নামে একটা মার্কেট রয়েছে ওই সন্দেশখালী এরিয়াতে, এবং ওই ভেড়ি অঞ্চলের সমস্ত মাছ বিক্রেতা যারা রয়েছে, মানে যে ভেড়ি যারা মালিক, তাদেরকে মাছ বিক্রি করতে হবে। ওর এই যে শেখ শাহজাহানের কাটাতে গিয়ে অন্য কোনো কাটাতে গেলে তাকে মারধর করা হতো। অ্যাম্পেল নাম্বার অফ এভিডেন্স রয়েছে। তার বিরুদ্ধে কোনো পুলিশ ব্যবস্থা গ্রহণ করেনি। কেন না? তিনি হচ্ছেন মমতা ব্যানার্জির স্নেহধন্য বলে, তিনি তৃণমূল কংগ্রেসের স্নেহধন্য বলে মানুষের পরে জুলুম করা হয়েছে ওখানে। বুঝতে পেরেছি জ্যোতিদা। আমি সুকান্তদার কাছে আসবো। সুকান্তদা, এই যে এত দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, এই যে পুলিশি ব্যর্থতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এবং যখন এইগুলোকে সামনে রেখে মাননীয় বিচারপতিরা বিভিন্ন মন্তব্য করেছেন, তখন কি শাসক দলের চক্ষুশীল হয়ে উঠছেন তারা? মানে সেটাই কি কারণ শাসক দলের চক্ষুশীল হয়ে যাচ্ছেন বিচারপতিরা, মাননীয় বিচারপতিরা? দেখো, আমি দেবারতী এক্সিকিউটিভ জুডিশিয়ারি লেজিসলেচার, আমার মনে হয় 3টে তো পৃথক একদম, এবং মহামান্য আদালতের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কোনো জায়গায় বিচারপতিদের যে কোনো ভার্সন, যে কোনো বক্তব্য, সেটা কিন্তু প্রণিধানযোগ্য, এবং সে বিষয়ে কিন্তু প্রশ্ন তোলার অধিকার কারোরই নেই। কিন্তু দেখা যায় বর্তমানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, সেটা কিন্তু বিজেপিও করেছে, যে বহু ক্ষেত্রে বহু রাজ্যের উদাহরণ রয়েছে, শুধু এটা কিন্তু নতুন নয়। তবে আমার মনে হয় যেটা, যে শেখ শাহজাহানকে আমি রবিনহুড বলিনি, এটা কিন্তু যদি একটু বলি, আমি যেটা বলছি লোকে বলে, কিন্তু শেখ শাহজাহানের যেটা বলছেন তিনি বিজেপি কর্মীদের তিনি খুন করেছিলেন, বা সেই ধরনের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আইনের পথে চলবে,
কিন্তু ইডি সিবিআই কে তুমি যদি ক্লিন চিট দিতে চাও, সেই জায়গায় দেবারতী আমার একটু কিন্তু রয়েছে যে আমি কিন্তু ক্লিন চিট দিতে রাজি নই, কারণ ইডি সিবিআই বরাবর তাদের কনভিকশন রেটও অনেকটা তলানিতে থেকেছে। তাদের কাজকর্মে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা না হয়ে বিজেপির তদন্তকারী সংস্থা বা তাদের অঙ্গুলি হেলনে চলছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। বেশ, আমি একদম জ্যোতিদার কাছে আসবো এবং জ্যোতিদাকে দিয়ে শেষ করবো অনুষ্ঠান। জ্যোতিদা, না, সুকান্তদার আমার খুব ভালো হতো, গর্ব লাগতো যদি রাজ্য সরকারের পুলিশ বা রাজ্য সরকারের গোয়েন্দা সংস্থা পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে ওই খাটের তলা থেকে 50 কোটি টাকা উদ্ধার করতো। আজকে ইডি যখন 50 কোটি টাকা পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার করছে বলেই তৃণমূল কংগ্রেসের সমর্থক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের এত গাত্রদাহ। আজকে যদি 50 কোটি টাকা ইডি উদ্ধার না করতো তাহলে কোনো সমস্যা হতো না। আজকে পার্থ চট্টোপাধ্যায়কে যদি গ্রেফতার না করতো কোনো সমস্যা হতো না। আজকে ওই যে জীবন কৃষ্ণ সাহা যখন তাকে ধরতে গেল, জীবন কৃষ্ণ সাহা নিজে মোবাইল ফেলে দিচ্ছে পুকুরের মধ্যে, তো যখন তাহলে ওই মোবাইলের ভিতরে কি এমন 7 রাজাতন মানিক ছিল যে কারণের জন্য জীবন কৃষ্ণ সাহাকে ওই ফোনটা ফেলে দিতে হচ্ছে পুকুরে। এই কাজগুলো আজকে সময় শেষ। দুজনকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এতক্ষণ এই আলোচনার টেবিলে অংশগ্রহণ করার জন্য। এবং আজকে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টে পর্যবেক্ষণের দিকে নজর থাকবে। পুলিশের তরফ থেকে কেস ডায়েরি আজকে দেওয়া হয় কিনা এবং কিভাবে তদন্ত প্রক্রিয়া এগোয়, নাকি এক্ষেত্রে অসন্তোষ এতটাই তীব্র জায়গায় পৌঁছবে মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি, তাকে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম এক্ষেত্রে প্রকাশ্যে আনতে হবে যারা এই তদন্তে এগিয়ে নিয়ে যাবে।